জাঙ্কুক তার প্রিয়দর্শিনীর লজ্জায় ভরা মুখটার দিকে তাকিয়ে আর একটু কাছে এসে বলল, তারপর থেকে মনে রাখবে, জিয়ন জাঙ্কুক তোমার হাজবেন্ড। কথাটা শুনেই তেই শরীর শিউরে উঠল। জাঙ্কুক হাসল, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার প্রায় এমনিতেই সমস্যা আছে, তাই চুপচাপ রেস্ট নাও। বলে জাঙ্কুক তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। তে এতক্ষণ চুপ করেছিল। জাঙ্কুক ওয়াশরুমে যেতেই ফট করে চোখ খুলে নিজের দুই গাল স্পর্শ করলো। গাল দুটো দিয়ে তাপ বের হচ্ছে মনে হচ্ছে। জাঙ্কুক এই কয়েক মিনিটে যা করলো সেই ঘর থেকে তে এখনো বের হয়ে আসতে পারেনি। জাঙ্কুক তাকে কিস করেছে, আবার বলেছে জিয়ন জাঙ্কুক তার হাজব্যান্ড মনে রাখতে। লোকটা কি তাকে পছন্দ করে? কথাটা ভাবতেই গাল দুটো আরেক দফায় লাল হয়ে গেছে। শরীরটা নিস্তেজ হয়ে আছে, যেন অনুভূতির এক ঘূর্ণিঝড় তার মাঝে বয়ে গেল। কিন্তু তাকে কেন পছন্দ করবে এই বদমাস ডাক্তার? প্রথম থেকে তাকে দেখলেই তো রেগে আগুন হয়ে গেছে, এখন আবার বলছে হাজব্যান্ড। কথাটা কি এমনি এমনি বললো? তাহলে কি কিস? না না, আর বাবা সম্ভব হচ্ছে না, পালাতে হবে। আজ রাতে এই ডক্টরের সাথে থাকলে নির্ঘাত পাগল হয়ে যাবে সে। তে সুযোগ বুঝে নিচের রুমে চলে গেল। নিজেই দরজা আটকে ফেললো। তে কখনো রুমের দরজা আটকায় না, ভয় লাগে, কিন্তু আজ সেসব কিছু পরোয়া করলো না সে। জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে তে রুমে নেই, দরজাটাও খোলা। বাদরটা পালিয়েছে। তের এমন ছেলে মানুষই দেখলে সত্যি রাগ হয়। পায়ে এমনিতেই সমস্যা, তাও একটু সাবধানে থাকতে পারে না। ঘুরে ফিরে পায়ে বারবার চোট পেতে হয় মেয়েটার। রাগ দেখালে তো আবার সে খারাপ, কিন্তু নিজে যে সবসময় বাচ্চাদের মতন জেদ করে সেটা বুঝতে পারে না। জাঙ্কুক কাবার্ড খুলে বাদামি রঙের একটা টি শার্ট পরলো, তারপর নিজের বিছানায় তাকাতেই দেখলো একটা নূপুর পরে আছে। জাঙ্কুক এগিয়ে এসে নূপুরটা হাতে নিল। এই যে বাদরটা ফেলে গেছে, পরে হারিয়ে গেলে তো আবার কেঁদে কেটে অস্থির হয়ে যাবে। জাঙ্কুক নূপুরটা ট্রাউজারের পকেটে রেখে নিজের রুম থেকে বেরিয়ে এলো। তের ঘরের দরজা বন্ধ। জাঙ্কুক জানে তার ভয়েই দরজা বন্ধ করে বসে আছে সে। তে যে কেন জাঙ্কুককে এত ভয় করে জাঙ্কুক ভেবে পায় না। কবে যে এই মেয়ের ভয় দূর হবে? জাঙ্কুক চাইলে এক্ষুনি তুলে নিজের রুমে নিয়ে আসতে পারে, কিন্তু কী লাভ? নিয়ে এলে তো সেই জড়সড় হয়ে বসে বসে বিড়বিড় করবে। জাঙ্কুক এই মেয়ের প্রতি কীভাবে যে এতটা দুর্বল সে নিজেও জানে না। তে কখন যে জাঙ্কুকের নিজের হয়ে গেছে জাঙ্কুক টের পর্যন্ত পায়নি। নিজের কাছের মানুষের প্রতি জাঙ্কুকের ভালোবাসার অভিব্যক্তি আলাদা। সে পারে না অন্য সবার মতো নিজের ভালোবাসা মুখে প্রকাশ করতে। ভালোবাসা কি মুখে প্রকাশ করার জিনিস? সেটা তো একটা অনুভূতি। যাকে তুমি ভালোবাসো সে যদি তা অনুভবই করতে না পারে, তাহলে তোমার সেই ভালোবাসা কি ব্যর্থ নয়? জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে এলো। সন্ধ্যার পর থেকে ইয়োনোর হাদিস নেই, ফোন নাকি ধরছে না, এই নিয়ে ফুপুর হইচই শুরু হয়েছে। ছেলেটা তার এমনি ইঞ্জিনিয়ারিং শেষ করে ফটোগ্রাফিতে ব্যস্ত। মাসের পর মাস ছেলের খোঁজ পায় না। পাহাড় জঙ্গল ঘুরে বেড়ায়, নেটওয়ার্ক থাকে না। ছেলের বিয়ে দেওয়ার পাগলামিটা এই মায়ের ক্ষুদ্র একটা চেষ্টা ছিল। ছেলেকে মাসে মাসে হয়তো চোখের দেখা দেখতে পারবেন এই আশায়। ছোট ছেলেটা তার বড্ড আদরের। জাঙ্কুক চুপ করে আছে। গ্রিকের বিখ্যাত ফটোগ্রাফারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ পেয়েছে ইয়োনো। এইটা ইয়োনোর ক্যারিয়ারের বড় একটা সুযোগ। সে নিশ্চয়ই সেসব ছেড়ে মিথ্যা এক খেলায় নামবে না। জাঙ্কুকের সবটা জানা ছিল, তাই ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করছে সে। কিন্তু ফ্লাইট তো দুদিন পর, তাহলে ইয়োনো এখন কোথায়? ফুপুকে কি কিছুই জানায়নি সে? জাঙ্কুক ফুপুর বিপি চেক করে, আপাতত ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই বয়সে তার ফুপুকে কম কষ্ট করতে হয়নি। শেষ বয়সটা মহিলা একাই কাটাচ্ছেন, ছেলে মেয়েগুলোকে কাছে পাচ্ছে না। সবাই বিদেশে সেটেল হয়ে গেছে, আর ফুপার বয়স হয়েছে। তিনি তার সূর্যের হাসি ক্লাব নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেন। সকাল সকাল ব্যায়ামে বের হয় সবাইকে নিয়ে, আর ফুপুর চিন্তায় চিন্তায় দিন কাটে। জাঙ্কুক দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। ফুপুকে এইভাবে কষ্ট পেতে দেখে খারাপ লাগছে তার। সকালে জাঙ্কুক অনেকবার আয়ুকে কল করেছে। সেই যে অ্যামিউজমেন্ট পার্কের দিন দেখা হয়েছে, তারপর না কোনো কল না কোনো মেসেজ। অসুস্থ হয়ে গেল নাকি? মেডিকেল থেকে জাঙ্কুক সোজা আয়ুদের বাসায় এলো। আয়ু খুব নরম মনের মেয়ে, অল্প কিছুতে খুব ভেঙে পড়ে এই মেয়ে। কি হয়েছে কে জানে? আয়ু নিজের রুমে ঘুমিয়েছিল, কড়া ঘুমের ওষুধ খাচ্ছে সে, তাই এত বেলা উঠতে তার ঘুম হয়। ঘুম থেকে উঠতেই কাজের মেয়ে সুমি এসে বলল জাঙ্কুক ভাইয়া এসেছে। আয়ু ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। জাঙ্কুক ড্রয়িং রুমে বসে বাইরে তাকিয়েছিল। সামনে চা নাস্তা দেওয়া,
আয়ু স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো, এসে জাঙ্কুকের সামনে চেয়ারে বসলো। আয়ুর চোখ মুখের অবস্থা ভয়াবহ। জাঙ্কুক চিন্তিত হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। আয়ু হাসার চেষ্টা করলো, তারপর বলল, কি ব্যাপার, তুই হঠাৎ আমার বাসায়? জাঙ্কুক আয়ুর এরকম হাল আগে কখনো দেখেনি। কায়ের সাথে ব্রেকআপের পরও এমন অবস্থা হয়নি। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি হয়েছে তোর, এমন হাল করেছিস কেন? আয়ু উত্তরে হাসার চেষ্টা করলো, তারপর বলল, কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না। আসলে যেটা আমার না সেটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, ভুলটা বুঝতে পেরেছি, তাই নিজেকে সামলে নিচ্ছি। সাহিত্যিক হয়ে গেলি কবে? যাই হোক, ফোন ধরিসনি কেন? রেগে বলল জাঙ্কুক। আমি না একা থাকতে চাই, ভালো লাগছে না কিছু, তাই একা আছি, ক্লান্ত গলায় বলল আয়ু। আচ্ছা তাহলে আমি আসি, রেগে উঠে পড়ল জাঙ্কুক। আয়ুকে এমন অবস্থা দেখে জাঙ্কুক ধারণা করতে পারছে কড়া ঘুমের ওষুধ খাচ্ছে আয়ু, কি হয়েছে সেটাও বলছে না। জাঙ্কুক জানতেও চাইল না। আয়ুর সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, রাগ করলি, এভাবে চলে যাচ্ছিস কেন? না আসি, তুই রেস্ট নে, বলে জাঙ্কুক বেরিয়ে গেল। আয়ু এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকলো। জীবনে বড় ধাক্কাটা সে পেয়েছে, কায়ের থেকে ধোঁকা পাওয়ার পরও এতটা কষ্ট হয়নি। জাঙ্কুক সেই সময় যেভাবে আয়ুর হেল্প করেছে, এরপর জাঙ্কুককে ভালো না বেশি থাকতে পারলো না। সেদিন জাঙ্কুক আর থেকে এতটা কাছাকাছি দেখে নিজের ভুলটা বুঝতে পেরেছে আয়ু, যে জাঙ্কুকের ধারে কাছে কোনো মেয়ে ঘেঁষতে পারতো না। যখন সেই জাঙ্কুকে কোনো মেয়েকে কাছে টেনে নিচ্ছে, তার মানে অনেকটা আগেই হয়তো বোঝা উচিত ছিল ভুলটা তো তার। জাঙ্কুক ভীষণ রাগী, এই যে রাগ করে চলে গেল, এই রাগ জমে অভিমান হবে, তারপর দূরত্ব বাড়বে। জিমিনের আজ ভীষণ মন খারাপ, তাকে এইবার এই বড় বাড়িতে বাবার সাথে থাকতে হবে। দিদি চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, এই ভয়েই ছিল সে। তে জিমিনের মন খারাপের কারণ জানতে চাইল, কিন্তু জিমিন বলল না। তে জোর করতেই জিমিন কেঁদে ফেললো, তারপর সবটা বলল। তে সবটা শুনে চুপ করে রইল। পরক্ষণেই মনের কোণে একটা প্রশ্ন জাগলো, আয়ু জাঙ্কুককে নিজের মনের কথা কেন জানালো না? যদি জানাতো তাহলে কি জাঙ্কুক তাকে ছেড়ে দিত? জীবনের এই গণিত সে মেলাতে পারছে না, সবটা এত জটিল কেন? আয়ু ট্রেনে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এই শহরে সে আর ফিরবে না। শেষবারের মতো জাঙ্কুকের সাথে আর দেখা করা হলো না। জাঙ্কুকের সাথে তার আর দেখা হবে না কোনোদিন। এই শহরে থাকলে সে আরো অসুস্থ হয়ে যাবে। একা থাকা প্রয়োজন, সবটা ভুলে যেতে হবে। গ্রামে গিয়ে সেখানে একটা ক্লিনিক খুলবে, গরিব মানুষগুলোকে সেবা করেই সে কাটিয়ে দেবে বাকিটা জীবন। জাঙ্কুকের কণ্ঠটা শেষবারের মতন খুব শুনতে ইচ্ছে হলো। কাঁপা কাঁপা হাতে আয়ু জাঙ্কুকের নাম্বারে কল করলো। 3বার রিং হতেই জাঙ্কুক ফোনটা ধরলো। দৌড়েই হ্যালো বলতেই আয়ু ফোনটা কেটে দিল। সঙ্গে সঙ্গে জাঙ্কুক আবার কল ব্যাক করলো, কিন্তু আয়ু তা কেটে দিয়ে সিমটা খুলে ফেললো। তারপর ট্রেনে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। অজরে কান্না করতে লাগলো সে। জাঙ্কুককে তো বলাই হলো না সে তাকে কতটা ভালোবাসে। অবশ্য এখন বলার সুযোগটাও সে হারিয়ে ফেলেছে। হয়তো আরো আগে বলা উচিত ছিল, কিন্তু সময় যে তাকে ফেলে অনেকটা পথ পার করে এসেছে। আয়ু ফোন না ধরায় জাঙ্কুক রেগে ফোনটা একপাশে রেখে দিল, কিন্তু এই রাগে জাঙ্কুকের তো জানাই হলো না শান্ত চুপচাপ এই মেয়েটি তাকে কতটা ভালোবেসেছিল। জাঙ্কুকের তো এমনটাই পছন্দ, যে ভালোবাসা অনুভবের হবে। তবে কি এটা আয়ুর ব্যর্থতা যে সে জাঙ্কুককে বোঝাতে পারেনি? সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু অপূর্ণ ভালোবাসার গল্পগুলো আমাদের কারোর জানা হয় না, সেগুলো শুধু অনুভবেই রয়ে যায়। নুপুরটা কয়েকদিন হলো তাই খুঁজেই পাচ্ছে না। আজ নিজের পুরো রুমটা উলট পালট করে ফেলেছে সে। নুপুরটা তার বাবার দেওয়া, এটা সে হারিয়ে ফেললো কিভাবে? তে ব্যস্ত হয়ে সব জায়গায় খুঁজছে, আর মেরি চারদিকে লাগাচ্ছে। জাঙ্কুক বইয়ের জন্য সবে মাত্র রুমটায় ঢুকেছে। রুমের অবস্থা দেখেই থমকে গেল। এই অবস্থা কেন তার লাইব্রেরি রুমের? তে ফ্লোরে শুয়ে বুকশেলফের নিচে নুপুরটা পড়েছে কিনা সেটা দেখতে ব্যস্ত, হাতে ফোনের টর্চ। জাঙ্কুক প্রকৃতকে বলল, ফ্লোরে শুয়ে কি করছো তুমি? হঠাৎ জাঙ্কুকের আওয়াজ শুনে তে ধরফরিয়ে উঠতে গিয়ে কাঠের সাথে টাস করে একটা বাড়ি খেয়ে মাথায় হাত দিয়ে ব্যথায় নিচেই শুয়ে পড়ল। জাঙ্কুকের উপর এবার রাগ লাগছে। এখনই আসতে হলো এই হনুমানটাকে? মাথাটা মনে হয় ফেটে গেছে, ব্যথা পেয়েছে, কোথায় উঠে বসবে তা না, মুখ ফুলিয়ে ফ্লোরে শুয়ে আছে। জাঙ্কুক তের সামনে এসে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়ালো। তে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে ফেললো। জাঙ্কুক হাত বাড়িয়ে মাথার উপর রাখা তের হাতটা ধরে ওকে টেনে দাঁড় করিয়ে প্রথমে মাথাটা ধরে কাছে আনলো, তারপর মাথাটা এপাশ ওপাশ করে দেখলো ঠিক আছে কিনা। তে মুখ কালো করে জাঙ্কুকের 2 হাত সরিয়ে দিয়ে বলল,
মাথাটা কি ঘাট থেকে খুলে নিতে যাচ্ছেন? জাঙ্কুক হাত দুটো পকেটে ভরে একবার পুরো রুমটায় নজর দিতেই তের টনক নড়ল। এবার তো তার খবর আছে, এই লোকটা তাকে 101টা কথা শোনাবে রুমের এই অবস্থার জন্য। জাঙ্কুক কিছু বলার আগেই তে ফট করে বলে উঠল, আমি আপনার বুকশেলফের একটা বইও কিন্তু সরাইনি, একদম আমাকে রাগ দেখাবেন না। জাঙ্কুকের মুখ দেখে বোঝা যাচ্ছে রুমটার এই অবস্থায় সে খুবই বিরক্ত। জাঙ্কুক সে সব বাদ দিয়ে বলল, এত ব্যস্ত হয়ে কি করছো? প্রশ্নটা শুনেই তে মন খারাপ হয়ে গেল। তে মন খারাপ করে বলল, আমার নূপুর হারিয়ে ফেলেছি, এক পায়ে আছে, অন্য পায়েটা খুঁজে পাচ্ছি না। জাঙ্কুক জানতো নূপুর হারিয়ে এই বাদরটা এমনই করবে। সে ইচ্ছে করেই নূপুরটা নিজের কাছে রেখে দিয়েছে। এবার সারা বাড়ি খুঁজে বেড়াও। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। দেখে তো মনে হচ্ছে নূপুর হারিয়ে ফেলায় লোকটা খুব খুশি হয়েছে। তে কড়া চোখে তাকিয়ে বলল, আমি নূপুর হারিয়ে ফেলায় আপনি খুব খুশি হয়েছেন তাই না? এটাই তো আপনি চেয়েছেন। আপনার কারণে আমি নূপুরটা হারিয়েছি, আপনার আপনার নজর লেগেছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, শাট আপ, জলদি এই রুমটা ঠিক করো। দেখে তো মনে হচ্ছে এই রুমে গরিলা অ্যাটাক করেছে। বলে ঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলো জাঙ্কুক। তে নূপুরটা যে প্যান্টের পকেটে ছিল, মা কোনোভাবেই সেই প্যান্ট ধোপার কাছে দিয়ে দেয়নি তো। জাঙ্কুক ব্যস্ত হয়ে নিজের কাবাড করলো। তের কেন জানি মনে হচ্ছে নূপুরটা সে জাঙ্কুকের রুমেই হারিয়েছে। তার সব জিনিস তো এই হনুমানের রুমেই হারায়। এই দুষ্টু মেরিটা সুযোগ পেলেই হনুমানের ঘরে হানা দেয় ভেবেই কড়া চোখে মেরির দিকে তাকালো। মেরির কি? সে তার ছোট লেজটা দেখিয়ে বসে আছে। তে আস্তে করে নিজের রুম থেকে বেরিয়ে জাঙ্কুকের রুমে উকি দিল। জাঙ্কুক নিজের কাবার্ডে কি করছে এত মনোযোগ দিয়ে। অনেক খোঁজার পর জাঙ্কুক সেই প্যান্টটা খুঁজে পেল। পকেটে খুঁজতে নুপুরটাও পেল। নুপুরটা হাতে নিয়ে তে দরজার বাইরে থেকে দেখলো। দেখে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, এইটা আমার নুপুর। বলেই ছুটে রুমের ভিতরে চলে এলো। তের আওয়াজ কানে আসতেই জাঙ্কুক সঙ্গে সঙ্গে কাবারটা বন্ধ করে ফেলল। ততক্ষণে তেও রুমের ভেতরে হাজির। তের মেজাজ ভালোই গরম হয়েছে। লোকটা তার নুপুর লুকিয়ে রেখেছে কেন? সমস্যা কি তার? জাঙ্কুক কড়া গলায় বলল, তুমি আমার রুমে এসেছো কেন? আপনি আমার নুপুর নিয়েছেন কেন? প্রশ্নের জবাবে প্রশ্ন তুলল তে। জাঙ্কুক এগিয়ে আস্তে আস্তে বলল, হোয়াট ননসেন্স, তোমার নুপুর আমি নিতে যাব কেন? জাঙ্কুকের এইভাবে এগিয়ে আসতে দেখে তে পেছাতে পেছাতে বলল, আমি নিজের চোখে দেখেছি আপনার হাতে আমার নুপুরটা ছিল। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, তুমি কি চোখে দূরবীন লাগিয়ে ঘুরে বেড়াও নাকি? তে মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, আমার চোখ দূরবীন, আপনার মতন চশমা পরা লাগে না আমার। কঠিন দৃষ্টিতে তাকে জাঙ্কুক বলল, তোমার মনে হচ্ছে না তুমি বেশি কথা বলছো? আমি জানি না, আমার নূপুর আমাকে ফেরত দিন। কথাটা শেষ না করতেই তে পেছনে বিছানায় পড়ে যেতে নিলে জাঙ্কুকের শার্টের গলা চেপে ধরে নিজেকে সামলে নিল। পরক্ষণেই দেখলো জাঙ্কুক তেয়ের দুই হাতের দিকে তাকিয়ে আছে। পড়ে যাওয়ার ভয়ে তে যে জাঙ্কুকের শার্ট চেপে ধরেছে সেটা বুঝতেই পারেনি। জাঙ্কুকের চোখে চোখ পড়তেই তেয়ের বুকের ভেতরটা ড্রাম বাজতে লাগলো। তে চোখ বন্ধ করে শার্টের কলার ছেড়ে দিতেই সঙ্গে সঙ্গে ধপাস করে বিছানায় পড়ে গেল। পরেই তেয়ের চোখ বন্ধ করে রাখলো। তারপর চোখ খুলতে দেখলো জাঙ্কুক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কেমন জামাই এটা? আবার বলে আমি তোমার হাজব্যান্ড, মনে রাখবে। পড়ে গেছি, একে তো ধরলো না, এখন আবার তাকিয়ে আছে। হাতটা বাড়িয়ে দেবে তা না। তে রেগে বলল, আপনি আমাকে ধরলেন না কেন? জাঙ্কুক তের পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বোলাতেই তে চটপট উঠে পড়লো। অসভ্য একটা লোক। তের আগে ফুসতে ফুসতে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার নুপুরটা আমাকে ফেরত দিন। তোমার নুপুর আমি কেন আমার কাছে রাখবো? আর ইউ ম্যাড? তার ছেলের ভঙ্গিতে বলল জাঙ্কুক। তে চোখ পিট পিট করে তাকালো, তারপর বলল, তবে যে আমি আপনার হাতে আমার নুপুরটা দেখলাম। ভুল দেখেছো। স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল জাঙ্কুক। তে এবার সত্যি কনফিউজড হয়ে গেছে। তাহলে কি সে ভুল দেখেছে? নুপুর সে দেখলো তো। ধুর বাবা, কি একটা অবস্থা। তে আর চোখে এবার তাকিয়ে বলল, আমি আপনার খাবারটা একবার খুলে দেখি। সহজ মনে প্রশ্ন করতে জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তে জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টির নজরে পড়লো। তে ফট করে উঠে পড়লো, তারপর ঘাবড়ে গিয়ে বলল, থাক থাক, চলে যাচ্ছি, এইভাবে তাকাতে হবে না। তবে আমি নুপুর দেখেছি আপনার হাতে, আর আমি শিওর ওইটা আমার নুপুর। আমি তো ওইটা নিয়েই ছাড়বো। জাঙ্কুক ফ্রুকুচকে তাকালো। সে কি বলেছে এই নুপুর তাকে কোনোদিন দেবে না? সব কিছুতেই ঝগড়া করতে হবে এই মেয়ের। দুপুরের পর ইউনুর হঠাৎ এমন আগমন সবাইকে অবাক করলো। সবচেয়ে বেশি অবাক করলো জাঙ্কুককে। আজকে তো ইউনুর ফ্লাইট ছিল, কিন্তু সে এইখানে কেন? ইউনু প্রথমে এসে এই বিয়েটা ভেঙে দিল। তখন থেকে তার মায়ের সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। তে এইসব থেকে দূরে সরে আছে। ইউনুকে দেখে সে নিজের রুমে চলে এসেছে। নিজে কি হচ্ছে না হচ্ছে তার কোনো ধারণা নেই। কেন জানি
অকারণেই হাত পা ঠান্ডা হয়ে গেছে তার। মেরিকে কোলে করে বসে আছে সে। কিছুক্ষণের মধ্যে তেয়ের দরজায় নখ পড়লো। তে চমকে তাকালো। ইউনো দাঁড়িয়ে আছে, মুখে সূক্ষ্ম একটা হাসি। তে একটা ঢোক গিলল। ইউনো এগিয়ে এসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, বিয়েটা ভেঙে গেছে। আমাকে তোমার বিয়ে করতে হবে না। তে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তে মেরিকে কোলে করে উঠে দাঁড়ালো, তারপর চুপ করে রইল। ইউনো হাসলো, তারপর বলল, আমি কিন্তু তোমার থেকে একটা জিনিস ফেরত নিতে এসেছি। তে একটা ঢোক গিলল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? ইউনোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার নিজেকে বড্ড একা লাগছে, কাউকে খুব প্রয়োজন। এতটুকু শুনেই তের মুখ শুকিয়ে গেছে। ইউনো থেমে বলল, তোমাকে তো আমি আর চাইতে পারবো না, ম্যারিকে নিতে এসেছি। বলেই ম্যারির দিকে ইশারা করতেই ম্যারি তের কোল থেকে লাফ দিয়ে নেমে পড়ল। তে ম্যারিকে আটকানোর সুযোগও পেল না। তে ছলছল চোখে বলল, আমি কি ওকে রাখতে পারবো না? ইউনো মায়ার চোখে তাকালো, তারপর বলল, আম সরি, ভালো থেকো। বলে ইউনো ঘর থেকে বেরিয়ে গেল ম্যারিকে নিয়ে। যেতে যেতে তপ্ত নিঃশ্বাস ফেলল সে। একটু এগিয়ে যেতেই সামনে জাঙ্কুকের মুখোমুখি হলো। জাঙ্কুককে দেখে থেমে গিয়ে বলল, কেমন আছিস? জাঙ্কুক সেই প্রশ্ন অগ্রাহ্য করে বলল, তুই ফ্লাইট ছেড়ে কি করছিস এখানে? ফ্লাইট ছেড়ে দিতাম যদি তে তোকে ছেড়ে দিত। বিদ্যুৎ সুরে হাসি মুখে কথাটা বলল ইউনো। তারপর আরো বলল, আজ রাতেই ফ্লাইট। ফুপি জানে? গম্ভীর গলায় প্রশ্ন করলো জাঙ্কুক। না, মাকে জানাইনি, পৌঁছে কল করব। জাঙ্কুক ব্রু কুঁচকে ম্যারের দিকে তাকালো, তারপর বলল, ওকে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ। কেন রেখে যাব? তাহলে তুই ওকে রেখে দে, আমি তেকে নিয়ে যাই। রাজি তুই? বলে হাসতে লাগলো ইউনো। জাঙ্কুক কঠিন দৃষ্টিতে তাকালো। ইউনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভালো থাকিস। বলে জাঙ্কুককে পাশ কাটিয়ে চলে গেল। তারপর জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে রইল। রাতে তে কিছু খেলো না। কিছুক্ষণ পর পর শুধু কাঁদছে। মেরির জন্য খারাপ লাগছে তার। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সে। অনেক জোর করেও কেউ কিছু খাওয়াতে পারেনি তাকে। সকালে ঘুম ভেঙে এমন এক চমক দেখতে পাবে তে ভাবতেও পারেনি। তার ঘরে ছোট্ট একটা কুকুর ছানা, অনেক সুন্দর। এমন কুকুর নিয়ে সে অনেক পড়েছে। খুব আগ্রহ ছিল তার এই কুকুর নিয়ে। তের বিস্ময় সীমা রইল না। ঘুম থেকে উঠে এমন কিছু সে আশা করেনি। তে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। এটা কোথা থেকে এলো? কুকুর ছানাকে কোলে নিতেই আরো একটা জিনিস চোখে পড়ল তার। অন্য পায়ে নুপুর এলো কোথা থেকে তার? তাহলে কি জাঙ্কুক রাতে তার রুমে এসেছিল? তে আবারও আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। ঠিক মতন তাকানো যাচ্ছে না, বারবার খোলা শার্টের দিকে চোখ যাচ্ছে। এইভাবে সে কথাগুলো বলবে কিভাবে? কিছুক্ষণ যেতে জাঙ্কুক শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, তোমাকে কি আমি সারাদিন সময় দিয়েছি? এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর পা টিপে টিপে এগিয়ে এসে বলল, আপনি কাল রাতে আমার ঘরে গিয়েছিলেন কেন? জাঙ্কুক ভীষণ অপ্রস্তুত হয়ে তাকালো টের দিকে। এই বাদরটা টের পেলো কি করে? জাঙ্কুক সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ঘরে গিয়েছিলাম মানে? আপনি আমার ঘরে গিয়েছেন, আর আমি শিওর এই কুকুর ছানাটাও আপনি রেখেছেন আমার ঘরে। বলেই ইয়ংটানকে বের করলো। জাঙ্কুক ফ্রু কুচকে ইয়ংটানের দিকে তাকালো, তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা মোটেও খারাপ হয়নি। আচ্ছা আপনি বলুন, আমার পায়ে আপনি নুপুর পরাননি? নুপুরটা তো আপনার হাতেই দেখেছিলাম আমি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তে। জাঙ্কুক ভেবে পাচ্ছে না হঠাৎ তের এত সাহস এলো কোথা থেকে। আগে তো কথা বলতে গেলেই কাঁপতে লাগতো। জাঙ্কুক প্রসঙ্গ ঘোরাতে বলল, তুমি মেবি ভুলে গেছো আমি কে। তে পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, না ভুলিনি, জিয়ন জাঙ্কুক, আমার বর। আমার এই উপহার অনেক পছন্দ হয়েছে। আমি ওর একটা নামও দিয়েছি, ইয়ংটান। সুন্দর না নামটা? বলেই লজ্জা পেয়ে হাসলো। কথাটা শুনে জাঙ্কুকের ঠোঁটের কোণেও হাসি চলে এলো। তবে জাঙ্কুক সেটা প্রকাশ না করে বলল, তোমার সব ভয় উড়ে গেছে তাই না? তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে নিজের হাসি কন্ট্রোল করলো। তে প্রশ্নটা না শোনার ভান করে ঘর থেকে বেরিয়ে এলো। বদমাস ডাক্তার একটা। জাঙ্কুক ঠোঁট প্রসারিত করে হাসলো। বাদরটা অনেক চালাক। ইয়ংটান সারা বাড়ি তার ছোট ছোট পা ফেলে ঘুরে বেড়াচ্ছে। সবাই ভীষণ অবাক, এই কুকুর ছানা এলো কোথা থেকে? জাঙ্কুক চুপচাপ ডাইনিং টেবিলে বসে জুস হাতে ফোনের দিকে তাকিয়ে আছে। ইয়ংটান জাঙ্কুকের পায়ের কাছে বসে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সেটা খেয়াল করলো। এটাও দেখি একদিনে মালিকের মতন হয়ে গেছে। তে নিচে নামতেই ইয়ংটান তের কাছে চলে এলো। তে রান্নাঘরে আসতেই ইয়ংটান লেজ নাড়তে নাড়তে তার পিছু পিছু এলো। জিন বেগম ভ্রু কুঁচকে ইয়ংটানের দিকে তাকিয়ে আছে। এটা আবার কোথা থেকে এলো? জিন বেগম থেকে প্রশ্ন করেই ফেললেন, এটা পেলে কোথায়? তে একবার চোখ পিটপিট করে তাকালো। শাশুড়ির কি পছন্দ হয়নি? না হলেও ভয় নেই, ইয়ংটানকে তো তার ছেলেই এনেছে। বকা দিলে ওই লোকটাই খাবে। তে একটা ঢোক গিলে জাঙ্কুকের দিকে আঙুল দেখিয়ে বলল, উনি।
এতটুকু বলেই তে থামলো। জিন বেগম অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। জাঙ্কুক সেই মুহূর্তে কিচেনে তাকাতেই দেখলো তে তার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জাঙ্কুকের বুঝতে বাকি রইল না তে তার দিকে আঙ্গুল দেখিয়ে ঠিক কি বোঝাতে চাইছে। নামজুন সাহেব পত্রিকা হাতে জাঙ্কুকের বরাবর টেবিলে বসে আছে। কিছুক্ষণ পর পর পত্রিকা সরিয়ে ইয়ংতানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন তিনি। তে নাস্তা নিয়ে টেবিলে পাশ কাটিয়ে চলে যেতেই নামজুন সাহেব দেখে ডেকে উঠলেন। তে থমকে দাঁড়িয়ে পেছনে ফিরল। নামজুন তার বউয়ের মতন একই প্রশ্ন করলেন। উত্তরে তে আবারও জাঙ্কুকের দিকে আঙ্গুল তাক করতেই জাঙ্কুক আর চোখে তাকালো। সারা বাড়ি বলে বেড়াচ্ছে এই মেয়েটা। জাঙ্কুক সরু চোখে তাকাতেই তে ফিক করে হেসে ফেলল, বলেই উপরে চলে গেল। নামজুন পত্রিকা সরিয়ে জাঙ্কুকের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। বাহ, ছেলে তো তার ভালোই লাইনে এসেছে। নামজুন সাহেবের এমন দৃষ্টিতে জাঙ্কুক বেশ অপ্রস্তুত হয়ে জুসটা রেখেই উঠে পড়ল। সে কি চুরি করেছে? এইভাবে তাকিয়ে আছে কেন সবাই? তে সিঁড়িতে দাঁড়িয়ে সবটা দেখলো। লোকটাকে জ্বালাতে কি যে মজা লাগছে। বেচারা কিছু বলতে পারছে না। জাঙ্কুক নিজের মনের কথা না বললেও তে ঠিকই বুঝে নিয়েছে। কিন্তু এই বদমেজাজি লোকটা কি কখনো মুখে বলবে না? জাঙ্কুক প্রতিদিন এই সময়ে বাড়িতে আসে, কিন্তু আজ এত দেরি কেন? তে দোতলায় করিডোরে পায়চারি করছে, সঙ্গে ইয়ন্তানও আছে। সে বেচারিও পায়চারি করছে তের সাথে সাথে। ইয়ংতানের উপর মায়া হলো তের। এমনিতেই ছোট একটা বলের মতো, তার উপর তের পিছু পিছু পায়চারি করছে। তে হাঁটু ভাঁজ করে ইয়ন্তানকে কুলে তুলে নিল। হাঁপিয়ে গেছে বেচারি। তে হাঁটতে হাঁটতে জাঙ্কুকের রুমে এলো। কেন জানি সে অকারণেই এখন জাঙ্কুকের রুমে আসে। জাঙ্কুকের রুমের একপাশে কিছু শোপিস আছে, দেখতে বড়ই অদ্ভুত। কাছের একটা পুতুলের দিকে তের নজর আটকে গেল। সাদা এপ্রন পরা একজন ডাক্তার। একটু কাছে এসে দেখলো নিচে খুব সুন্দর করে ইংরেজি শব্দে লেখা, ডাক্তার জিয়ন জাঙ্কুক। দায়নকালা জাঙ্কুকের রুমে এলো। জাঙ্কুকের রুমের সব জানালা সন্ধ্যার পর বন্ধ করে দিতে হয়, তাই নিয়ম। এসে তের হাতে পুতুলটা দেখে বলল, এটা কিন্তু দাদাবাবুর অনেক পছন্দের। বলে জানালা সব আটকে বেরিয়ে গেলেন। তে খুব সাবধানে পুতুলটা আগের জায়গায় রাখতে গেল, কিন্তু ইয়ন্তান হঠাৎ কেমন ছটফট করে লাফিয়ে নেমে পড়তেই তের হাত থেকে পুতুলটা পড়ে গেল। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পুতুলটা। তে থমকে দাঁড়িয়ে আছে। কি হলো এটা? হৃদস্পন্দন মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। এটা তো জাঙ্কুকের অনেক পছন্দের। কি হবে এবার? জাঙ্কুকের নেম প্লেটটা ছাড়া আর কিছুই নেই। তের নিজেকে দোষী মনে হচ্ছে। চোখ দুটো ছলছল করে উঠল তার। জাঙ্কুকের পছন্দের পুতুলটা সে ভেঙে ফেললো। তে সামনে এগিয়ে এসে নেম প্লেটটা হাতে নিতেই গাছের একটা টুকরা তের হাতে বিঁধল। সেদিকে তের খেয়াল নেই। ইয়ন্তান ভয়ে একপাশে চুপ করে বসে আছে। জাঙ্কুক ঘরে এসে দেখলো তে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে এগিয়ে গেল। এগিয়ে আসতে দেখলো চারপাশে গাছের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে খাটে বসালো। জাঙ্কুককে দেখে তে কেঁদে ফেললো। সে কান্না আর থামছে না। জাঙ্কুক তের হাত থেকে নেম প্লেটটা নিয়ে ফেলে দিতেই দেখলো হাতে ভালোই ক্ষত হয়েছে। জাঙ্কুকের ভীষণ রাগ হলো। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কাচের টুকরো হাতে নিয়ে বসে আছো কেন? জাঙ্কুকের ধমকে তে চুপ করে রইল। চোখ দিয়ে শুধু পানি পড়ছে। জাঙ্কুক নিজের অ্যাপ্রনটা একপাশে রেখে শার্টের হাতা ভাঁজ করে ড্রয়ার থেকে ফার্স্ট এড বাক্সটা নিয়ে তের সামনে বসে হাতটা ভালো করে দেখলো। জাঙ্কুকের মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। রুমটার দিকে তাকিয়ে দায়ন খালাকে ডেকে রুমটা পরিষ্কার করতে বললেন। রুমে হাঁটতে গেলেই এখন কাছে টুকরা বিঁধবে। তে নিশ্চয়ই কেঁদে যাচ্ছে। জাঙ্কুকের ধারণা তে হয়তো ব্যথায় কাছে। জাঙ্কুক অনেকটা সময় নিয়ে হাতের ব্যান্ডেজটা করল। ব্যান্ডেজ শেষ হতে হতে রুমটাও খালা পরিষ্কার করে ফেলেছে। জাঙ্কুক ফার্স্ট এড বাক্স রেখে এসে দেখলো তে এখনো কাছে। জাঙ্কুক চিন্তিত হয়ে তের পাশে এসে বসলো। তের দুই গাল স্পর্শ করে মুখটা উপরে তুলতেই দেখলো তে কেঁদে কেঁদে গঙ্গা যমুনা এক করেছে। জাঙ্কুক খুব কোমল গলায় জিজ্ঞাসা করলো, হাতে কি বেশি ব্যথা করছে? তে নাসূচক মাথা নাড়াতে জাঙ্কুক একটু ভ্রু কুঁচকে শান্ত গলায় বলল, তাহলে তুমি কাঁদছো কেন স্টুপিড? আমি এই পুতুলটা ভেঙে ফেলেছি বলেই ফুপিয়ে উঠল তে। পুতুলটা জাঙ্কুকের পছন্দ ছিল ঠিকই, কিন্তু এতটা না যে তার মূল্য তের চোখের জলে ফেলতে হবে। জাঙ্কুক একটা ছোট নিঃশ্বাস ফেলল। আমার হাত থেকে পড়ে গেছে, সরি। আর বলার আগে জাঙ্কুক তে ঠোঁটের সামনে আঙুল ধরে বলল, একদম চুপ, আর কাঁদবে না তুমি। তে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল জাঙ্কুকে দেখে। জাঙ্কুক কি তার উপর রাগ করেনি? যে কিনা নিজের রুমে কারোর আসা পছন্দ করে না, আর আজ তার প্রিয় জিনিস ভেঙে ফেলায় সে এত স্বাভাবিক আছে কি করে? তে কিছু বলতে চাচ্ছিল, তখনই ঘরে যিশু আসতে তে পট করে জাঙ্কুকের কাছ থেকে সরে এলো। জাঙ্কুক তে থেকে দৃষ্টি সরিয়ে নিতে নিতে বলল, চোখের পানি মুছো। তে চোখের পানি মুছতেই
জিসু তের পাশে এসে বসলো, চিন্তিত স্বরে বলল, ঠিক আছো? তে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জাঙ্কুক উঠে পড়লো। যাক, কান্না থামিয়েছে এই বাদরটা। তারপর শার্টের হাতা নিচে নামাতে ব্যস্ত হয়ে পড়লো। জিসু জাঙ্কুকের দিকে ইশারা করে কোনো শব্দ ছাড়া ঠোঁট নেড়ে জিজ্ঞাসা করলো, বেশি বকেছে? তে জিসুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ালো। না উক্তিটি শুনে জিসু ভ্রু কুঁচকে ফেললো। এই কোন জাঙ্কুক? ভাবতেই অবাক লাগছে। এই পিচ্ছি মেয়েটাকে এত ভালোবাসে তার ভাই? জিসু ঝেড়ে কাশলো, তারপর বলল, আচ্ছা চলো, তোমাকে রুমে দিয়ে আসি। চলে যাওয়ার কথা শুনে জাঙ্কুক আর চোখে তের দিকে একবার তাকলো, তারপর বলল, পাকড়ামি করে হাতের ব্যান্ডেজ খোলার একদম চেষ্টা করবে না। রীতিমতো যেন হুকুম দিচ্ছে এমন ভাবে বলল জাঙ্কুক। তে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আরে আমি আছি তো, বউয়ের জন্য এত চিন্তা করতে হবে না। জিসুর এমন রসিকতায় তে লজ্জা পেয়ে গেলেও জাঙ্কুক তা কানে নিল না, নিজের কাজে সে ব্যস্ত। জিসু যেতে যেতে তের কানে কানে বলল, ওর প্রিয় জিনিসটা যে ভেঙে ফেলেছো, সরি বলেছো? তে মাথা নিচু করে আবারও হাসুচোখ মাথা নাড়লো। জিসু ফিসফিসিয়ে বলল, শুধু সরি বললে কি হবে? একটু জড়িয়ে ধরে বলতে পারলে না? তে কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি তো আমাকে গায়ে পড়া ভাববেন। তোর নিজের বউ একটু গায়ে পড়া হলে বড়রা খুশিই হয় বলে জিসু ঠোঁট টিপে হাসলো। তে নির্বুদ্ধির মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। ব্যাপারটা ভাবতেই কেমন জানি গা শিউরে উঠছে, কিন্তু শয়তান মন তো বলছে জড়িয়ে ধরা যায়। জিসু থেকে আরো অনেক কিছু বলল, সেসব শুনে তের মস্তিষ্ক যেন উল্টাপাল্টা হতে শুরু করলো। জিসু দুষ্টু হাসি দিয়ে তের ঘর থেকে বের হলো। বের হয়ে জাঙ্কুকের ঘরের সামনে এসে রহস্যময় হাসি দিতেই জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। জিসু এককাল হাসি দিয়ে বলল, তুই তো দেখি একেবারে প্রেমের সাগরে তলিয়ে গেছিস। জাঙ্কুক কঠিন দৃষ্টিতে তাকালো। জিসু আবারও বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? দেখে কি তোর রুমে শিফট করে দেব? আপু, তোর কাজ নেই? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল জাঙ্কুক। ভালোর জন্যই তো বলছি, ভালো লাগছে না? প্লিজ, আমার জন্য তোর ভাবতে হবে না। আই ক্যান ডিল উইথ মাই প্রবলেম। যত সব আজগবি চিন্তা ভাবনা তোর। জিসু হেসে বলে উঠল, হে হে, আর তুই কি করছিস? মনে আছে আমি একটা টিয়া পালতাম? তোর তো সেসব একদম পছন্দ ছিল না। সেদিন তো তুই সুযোগ বুঝে পাখিটা ছেড়ে দিয়েছিস, আর এখন তো তুই বাড়িতে কুকুর ছানাও নিয়ে এসেছিস। বলেই ইয়ন্তানের দিকে তাকালো। ইয়ন্তান যে এতক্ষণ ধরে জাঙ্কুকের ঘরে পায়চারি করছিল, জাঙ্কুক সেটা ঠিক খেয়াল করেনি, অন্যমনস্ক হয়েছিল। ইয়ন্তানের জন্য এত কিছুর মুখোমুখি হতে হবে কে জানতো। জাঙ্কুক আর কিছু বলল না। টিয়া পাখিটা বড়ই বিরক্ত করছিল, সারাদিন কথা বলতো, তাই সে ছেড়ে দিয়েছিল, আর তার খোঁটা এখন শুনতে হচ্ছে। জাঙ্কুকে চুপ করে থাকায় বেশ মজা পেল জিসু। তারপর যেতে যেতে বলল, সেদিন এমন করেছিলি বলেই আজ শুনতে হচ্ছে। জাঙ্কুক একরাশ বিরক্ত নিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। এরা সবাই জোর বেঁধে তার পিছু লেগেছে। রাতে ডান হাতে এয়ন্তানের বিছানা করে দিল। এয়ন্তান মনে হয় ঘুম পায়নি, খালি লাফাচ্ছে এদিক ওদিক। জিসুর কথাগুলো এখনো তের মাথায় ঘুরছে। হাতের ব্যান্ডেজটার উপরে রক্ত ভেসে উঠেছে। বদলাতে পারলে ভালো হতো। তে আর ভাবলো না, ঘুম পাচ্ছে অনেক। তে সবে ঘুমাতে যাবে এই সময়ে দরজার দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে দরজার কাছে। তে মাথা নুয়ে রাখলো। এত রাতে জাঙ্কুক তার ঘরে কেন? জাঙ্কুক তের দিকে এগিয়ে আসতে তে পিছোতে লাগলো। জাঙ্কুক শান্ত গলায় বলল, খাটে বসো। তে চোখ তুলে একটু তাকাতেই দেখলো জাঙ্কুক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তে চুপচাপ বসে পড়লো বিছানায়। জাঙ্কুক শান্ত ভঙ্গিতে তের সামনে এসে মুষ্টিবদ্ধ তের হাতটা সামনে আনলো। তারপর ব্যান্ডেজটা খুলতে খুলতে বলল, ব্যথা করছে? তে অন্যমনস্ক হয়ে জিসুর কথাগুলো ভাবছিল, জাঙ্কুকের কথাগুলো শুনতে পেল না। জাঙ্কুক উত্তর না পেয়ে আবার তের দিকে তাকালো। তারপর জাঙ্কুকের চোখে চোখ পড়তে তের হুঁশ ফিরলো। তে একটা ঢোক কিনতেই জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, কি ভাবছো এত? ব্যথা করছে কিনা জিজ্ঞাসা করেছি। তে ঘন ঘন দুবার নাসূচক মাথা নাড়লো। জাঙ্কুক ব্যান্ডেজটা বদলাতে ব্যর্থ হয়ে পড়লো। তে পলকহীন দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের সামনে চুলগুলো কপালে এসে বেঁধেছে, চোখে চশমাতে চোখ আবদ্ধ হয়ে আছে। কিছুক্ষণ পর পর লালচে ঠোঁট দুটো ভিজে এনেছে সে। মুগ্ধতা নিয়ে তে তাকিয়ে আছে। জাঙ্কুক ব্যান্ডেজ শেষ করে তের দিকে তাকাতেই তের পলকহীন দৃষ্টি তার চোখে পড়লো। জাঙ্কুক মুচকে হাসতেই তে দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় লাল বর্ণ ধারণ হয়েছে সমস্ত চেহারা। জাঙ্কুক নিচের ঠোঁট কামড়ে কিছু বলতে গিয়েও বলল না, থাক, এমনিতেই লজ্জায় লাল হয়ে গেছে, পরে আবার কিছু বললে নীল হয়ে যাবে। জাঙ্কুক উঠে দাঁড়ালো। চলে যেতেই তে কিছু একটা বলবে বলে সেও উঠে দাঁড়ালো। জাঙ্কুক সেটা খেয়াল করে পেছনে এসে তের সামনে দাঁড়ালো। তারপর একটা ভ্রু তুলে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? তে ঘন ঘন মাথা নেড়ে বলল, জাঙ্কুক পকেটে হাত ভরে বলল, আচ্ছা বলো। তে অনেক সময় চুপ করে রইল। তারপর জাঙ্কুককে অবাক করে দিয়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে জাঙ্কুককে জড়িয়ে ধরেই চোখ বন্ধ করে বলল, সরি। জাঙ্কুক
যতটা অবাক হয়েছে ততটাই খুশি হয়েছে। তে আর তার সম্পর্কটা হয়তো ঠিক হচ্ছে। জাঙ্কুক কখনো জোর করে কাছে পেতে চায়নি তেকে, কারণ সে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাই তাকে মেনে নেওয়ার সময়ও তেকে দিয়েছে। জাঙ্কুক পকেট থেকে হাত বের করে তের মাথায় রাখার আগেই তে ফট করে কি যেন ভেবে সরিয়ে এসে দাঁড়ালো। সে কি করলো, এটা কেন করলো ভেবেই ইচ্ছে করছে গত করে মাটিতে লুকিয়ে পড়তে। লজ্জায় জাঙ্কুকের চেহারার দিকে আর তাকাতে পারলো না তে। তার জন্যই হয়তো জাঙ্কুকের চোরের কোনায় হাসিটা তার দেখা হলো না। জাঙ্কুক যাওয়ার সময় তের সামনের চুলগুলো একটু এলোমেলো করে দিয়ে গেল। বাদরটা লজ্জায় একদম টমেটো হয়ে গেছে। জাঙ্কুক চলে যেতেই তেল লাইট অফ করে চাদর মুড়িয়ে শুয়ে পড়লো। লজ্জায় নিজের মুখ নিজেও দেখাতে ইচ্ছে করছে না। যত সব উল্টাপাল্টা চিন্তা তার মাথায় কেন আসে? এই লোকটা কি ভাবলো তাকে? জিমিন সারাদিন একা একা থাকে, কোথাও একা একা গিয়েও কোনো লাভ নেই, কোনো কিছুই ভালো লাগে না। তাই আজ ধরে বেঁধে তেকে সঙ্গে নিয়ে এসেছে। হাঁটতে হাঁটতে অনেক জায়গা ঘুরছে তারা। হঠাৎ করে জিমিন সুগাকে দেখতে পেল, সঙ্গে আরেকটি ছেলে মিলে কোথায় যেন যাচ্ছে। তে ভেলপুরি খাচ্ছিল, জিমিন তেকে টেনে নিয়ে এলো। তে মুখের খাবার শেষ করে বলল, এমন করছিস কেন? বদমাসটাকে দেখেছি, আয় দেখি তো কোথায় যাচ্ছে। বলেই আরো জোরে জোরে হাঁটতে লাগলো জিমিন। বাধ্য হয়ে দেখেও হাঁটে হচ্ছে। তে আর কিছু জিজ্ঞাসা করছে না, কারণ জিমিনের কানে আর কোনো কথা যাবে না। সে তার সুগাকেই দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পর পর জিমিন গাছের পেছনে গিয়ে লুকাচ্ছে, তেকেও লুকাতে হচ্ছে। কি যন্ত্রণা! সুগা আর তার সাথে ছেলেটা একটা গেম কোডের মতন জায়গায় ঢুকলো। জিমিনও তেকে টেনে টেনে ভেতরে নিয়ে গেল। ভেতরে যদি অসভ্য ছেলে পড়লে থাকে তখন? এই প্রশ্নের উত্তরে জিমিন বলল, আরে এটা অনেক উন্নত একটা জায়গা, মেয়েরাও আসা যাওয়া করে, আর বকাটে ছেলেদের এইখানে ঢুকতে দেয় না। ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার জন্য আসে সবাই, ভয় পাওয়ার কারণ নেই। কলেজ ড্রেসে এইখানে ঢুকতে কেমন জানি অদ্ভুত লাগছে। দের সবাই তাকিয়ে আছে, গোল গোল করে বসে কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ কেউ খেলছে। এর মাঝে হঠাৎ কেন জানি মনে হলো তে জাঙ্কুককে দেখেছে, মাত্র দেখেই আত্মা কেঁপে উঠল। তে ফট করে একটা ফুড মেনু মুখের সামনে ধরে জিমিনকে টেনে নিজের কাছে এনে বলল, বাম দিকে শেষবারের টেবিলে দেখতো ডক্টরটা বসে আছে নাকি? জিমিন চোখ বড় বড় করে তাকালো, তারপর খুঁজতে লাগলো। তের কথাটা সত্যি, জাঙ্কুক ভাইয়ার সঙ্গে অন্তিক আর রুবাইয়া আপু আছে। কি ভয়াবহ অবস্থা! দেখে নিলেই তো সমস্যা, লুকাবে কি করে? কলেজ ড্রেস দেখলেই তো চিনে যাবে। চল চলে যাই, দেখে ফেললে তো আমরা শেষ, ভয়তো কণ্ঠে বলল তে। জিমিন আর চোখে তাকালো, তারপর বলল, কিসের এত ভয়? আমি আছি না। আর দেখে কি হয়েছে, আমরা কি এখানে আসতে পারি না? বলেই তেকে নিয়ে সামনের দিকে গেল। সুগাকে খুঁজতে হবে। আর একটু সামনে যেতেই সামনে পড়লো রকি ভাইয়া, জিমিনের বাবার বন্ধুর ছেলে। ছেলে ভালো, কিন্তু অনেকদিন তাদের সাথে যোগাযোগ নেই। এতদিন পর দেখা, তাও জিমিনের ভ্রু কুঁচকে ফেললো। দুনিয়ার সব যন্ত্রণা আজকেই এখানে আসা প্রয়োজন হলো। রকি জিমিনকে দেখে সামনে এসে দাঁড়ালো, হেসে বলে উঠল, কি ব্যাপার তুমি এখানে? বলে ঘাড় কাত করে তের দিকে তাকালো, তারপর আবারও বলল, আচ্ছা ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সোজা কলেজ থেকে ঘুরতে চলে এসেছো? জিমিনের চোখ তো সুগার দিকে, কিন্তু রকি ভাইয়ার বকবক কে শুনবে? জিমিন সৌজন্যমূলক হেসে তারপর বলল, ফ্রেন্ডের সাথে দেখা করার ছিল। এতটুকু বলেই দেখলো সুগা তার ফ্রেন্ডের সাথে সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছে। জিমিন ব্যস্ত হয়ে বলল, ভাইয়া আপনি আমার ফ্রেন্ড তের সাথে কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বলেই করুণ দৃষ্টিতে তের দিকে তাকালো। তে বুঝতে পারলো জিমিনের জন্য তাকে এই লোকটার সাথে বকবক করতে হবে। তে একবার চোখের পলক ফেলে আশ্বাস দিতে জিমিন কেটে পড়লো। তে চিন্তা শুধু বদমাইশ ডক্টরটাকে নিয়ে। যদিও এখান থেকে জাঙ্কুককে দেখা যাচ্ছে না। জিমিন চলে যেতেই রকি জিজ্ঞাসা করলো, কোথায় গেল ও? তে একটু কেসে বলল, আমাদের একটা ফ্রেন্ড আসার কথা ছিল, ওকেই হয়তো দেখতে পেয়ে ডাকতে গেছে। আচ্ছা তোমার নাম কি? প্রশ্ন করলো রকি। কতক্ষণ এই লোকটার সাথে কথা বলতে হবে কে জানে। জিমিন রে জলদি আই। জাঙ্কুক ভ্রুগুজকে ক্রিসমাস ট্রির অপর পাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে লক্ষ্য করছে। মেয়েটার বরাবর একটা ছেলে দাঁড়িয়ে আছে, যার কারণে চেহারা স্পষ্ট নয়, কিন্তু জাঙ্কুকের কেন জানি মনে হচ্ছে মেয়েটাতে। অন্তিক আর রুবাইয়া কথা বলছিল। জাঙ্কুকের অন্য মনস্কতা খেয়াল করতেই অন্তিক বলল, কি ব্যাপার, কোন দিকে তাকিয়ে আছিস? না তেমন কিছু না, আমি একটু আসি। বলে উঠে দাঁড়ালো জাঙ্কুক। এর মাঝেই রুবাইয়া বলল, আচ্ছা যাচ্ছিস যখন দেখিস কলেজ ড্রেসের দুটো মেয়ে এখন আছে কিনা। জাঙ্কুক ভ্রুকুচকে বলল, কেন? মনে হলো আয়ুর বোনকে দেখলাম। আয়ু কোথায় সেটা ওর বোনের থেকে জিজ্ঞাসা করতাম। এমনিতেও মহারানী আমাদের কল ধরছে না। এতটুকু শুনেই জাঙ্কুক বুঝতে বাকি রইল না যে তার ধারণাই ঠিক। সকালে কলেজে আসার সময় জিসু আর তের কথাবার্তার আংশিক শুনেছে জাঙ্কুক। জাঙ্কুক তখন পাশেই ছিল।
জিসু থেকে ঝালাতে বলেছিল, তোমার বর না তোমার একদম খেয়াল রাখে না, একটু কলেজে দিয়েও আসে না। উত্তরে তে মুখ কালো করে বলেছিল, ওনাকে আমি বর বলে মানি না। সারাদিন তুমি বর বর করো কেন? কথাটা জাঙ্কুক স্পষ্ট শুনেছে। তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই তে মুখ ঘুরিয়ে চলে গেছে। জিসু নিজে থেকে বানিয়ে কিছু কথা জাঙ্কুকের কানেও দিয়েছে, কিছু কথাগুলো এমন ছিল যে, বউকে এভাবে ছেড়ে দিয়েছো, যদি উড়ে কোথাও চলে যায়। এমনিতেই রে তোর মাঝে জামাই জামাই ভাবটা খুঁজে পায় না। জামাইরা তো বউকে আগলে রাখে, যত্ন নেয়, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এতটা ভালোবাসে। তোর মধ্যে সব আছে কিন্তু শেষেরটা নেই। এই বানিয়ে বলা কথাগুলোর মধ্যে শুধু একটা কথা বলেছে তে, সেটাও জিসুকে চুপ করাতে। সেগুলো যে সুদে আসলে জাঙ্কুকের কানে তোলা হবে কে জানতো। কথাগুলো জাঙ্কুক বোনের বানানো বলে ধারণা করলেও তের মুখ থেকেই সে একবার শুনেছে এমন কথা, তাই একটু হলেও খটকা আছে। অবশ্য সবই তার আব্বুর সঙ্গ দোষে হয়েছে বলেও ধারণা ছিল তার। তে রকির সাথে কথা বলছিল, হঠাৎ মনে হলো জাঙ্কুক তার দিকে আসছে। কিছুটা আন্দাজ করে তে একদম ক্রিসমাস ট্রিটার সাথে ঘেঁষে পড়ল। রকি তের হাত ধরে সরিয়ে আনলো, আর একটু হলেই ইলেকট্রিক তারের সাথে জড়িয়ে যেত। তেকে সরিয়ে আনতেই জাঙ্কুক স্পষ্ট থেকে দেখতে পেল। জাঙ্কুকে তীক্ষ্ণ দৃষ্টি গেল রকির দিকে। কে এই ছেলে? আবার তের হাত ধরেছে। তেল তুলেও গাছের ময়লা লেগেছিল। রকি সেগুলো হাত দিয়ে সরিয়ে বলল, আর একটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। আমার ছোট বোনটাও তোমার মতন, কোনো দিকে তাকায় না। জিমিন কোথায় গেল বলো তো? আসার নাম নেই। এসে পড়বে। আপনার কোনো জরুরি দরকার ছিল? একটা ডুব দিলে বলল তে। হ্যাঁ। বাকিটা বলার আগেই জাঙ্কুক এসে তের হাত ধরে এক টান দিয়ে থেকে পেছনে নিয়ে ছেলেটার সামনে দাঁড়াতেই দুজনেই চমকে গেল। তের বুকের ভেতরটা ধুক ধুক করছে। রকি ভীষণ অবাক হয়ে তাকালো। কিছু বলার আগেই তে দিকে তাকিয়ে কঠিন গলায় জিজ্ঞাসা করলো জাঙ্কুক, কে এই ছেলে? কলেজের শেষে এখানে কি করছো তুমি? রকি ঘটনাটা আন্দাজ করে বলল, আই থিঙ্ক কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক বিস্ফোরিত কণ্ঠে বলল, ডিড আই আস্ক ইউ? জাস্ট কিপ ইউর মাউথ শাট। তে ভীষণ ভয় লাগছে। যিশুর কথায় এই কয়েকদিন সে জাঙ্কুককে অকারণে ইগনোর করেছে, তারপর আজে বাজে যা শিখেছে সব বলেছে। এরপর এই লোকের সাথে দেখে আবার কি না কি ভাবছে। ভয়ে আত্মা কাঁপছে তের। রকি কিছু বলার আগেই জাঙ্কুক তের হাত ধরে টেনে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এলো। সিঁড়ি বেয়ে নামতেই নিচে সবগুলো গাড়ি দেখতে পেল তে। জায়গাটা আবদ্ধ করা, হয়তো গাড়ি পার্কিং এর জন্য এই জায়গা। জাঙ্কুকের রাগ তের জানা আছে, শুধু শুধু তাকে আরো রাগিয়ে দিয়ে লাভ নেই। তে জাঙ্কুককে থামতে বলল, আমার কথা একবার শুনুন। বলতে বলতে জাঙ্কুক গাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর একটা তপ্ত নিঃশ্বাস ফেলে তের হাত ছেড়ে গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে কড়া চোখে তের দিকে তাকালো। পুরো ঘটনাটা জাঙ্কুকের কাছে পরিষ্কার। তে জাঙ্কুকের সেই দৃষ্টিতে জমি বরফ হয়ে গেছে। তে আমতা আমতা করে বলল, দেখুন, উনি জিমিনের পরিচিত, আমি ওনাকে চিনি না। আমি জিমিনের সাথে এসেছিলাম, পরে জিমিন ওর ফ্রেন্ডের কাছে গেল, তাই আমি ওনার সাথে কথা বলছিলাম। জাঙ্কুকের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে সবটাই জানে। তে বোকা হয়ে তাকালো। লোকটা কোনো কথাও বলছে না। কি করে বুঝবে জাঙ্কুকের মনে কি চলছে? তে আর একটু এগিয়ে এসে ভয়ার্থভাবে বলল, আপনি কি রাগ করেছেন? জাঙ্কুক উত্তরে কিছু বলল না। দেখে বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে। জাঙ্কুক হাত বাড়িয়ে এক হাতে তের কোমর জড়িয়ে একদম নিচের কাছে নিয়ে এলো। তের হৃদকম্পন বেড়ে গেল। জাঙ্কুক অন্য হাত তের গালে ডুবিয়ে দিয়ে শরীরের এক শীতল শিহরণ বয়ে গেল তের। জাঙ্কুক এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়ে গভীরভাবে কিস করলো। তে জাঙ্কুকের হঠাৎ এমন কাণ্ডে হকচকে উঠে কাঁধের শার্টের অংশ শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ফেললো। মুহূর্তে দুজনের মধ্যকার সব দূরত্ব চলে গেল। অনেকক্ষণ পর জাঙ্কুক সরে এলো, কিন্তু কোমর জড়িয়ে এখনো তেকে নিজের কাছে রেখেছে। এমন একটা জায়গায় জাঙ্কুক তাকে এইভাবে বেবি রক্তিম আভা ছড়িয়ে পড়েছে তের সারা মুখে। আর একটু হলেই দম আটকে মারা যেত সে। অথচ জাঙ্কুকের চোখ মুখ স্বাভাবিক। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থেকে বলল, নাও আই এম ফিলিং বেটার। কি বলছিলে এইবার বলো। তে মাথা নিচু করে রইল। নাও আই এম ফিলিং বেটার মানে কি? এমন একটা জায়গায় এসব করে খুব ভালো লাগছে ওনার। নির্লজ্জ একটা লোক। তার মুখটা বন্ধ করে বলছে, এইবার বলো। তেকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক বলল, আমার সাথে এইসব ট্রিক্স খেলার বুদ্ধি তো তোমার মাথায় নেই। এইসব তো আপুর কথাই করেছো, তাই না? তে কিছু বলল না, তবে একটু স্বস্তি পেল যে লোকটা তাকে বুঝেছে। জাঙ্কুক পরক্ষণেই বলল, ডোন্ট বি হ্যাপি। আপু বললে কি হবে? কাজগুলো তো তুমি করছো, আমাকে ইগনোর করছো। আজ সকালেই তো বললে যে আমাকে তুমি বর মানো না। ওকে, আজ থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। এমনিতেও এই কয়দিনে তুমি যা করেছো তার জন্য এত সহজেই তো তোমাকে আমি ক্ষমা করছি না। বলেই তের কোমর থেকে হাত সরিয়ে সরে দাঁড়ালো।
ইগনোর কি জিনিস এইবার দিয়ে বুঝবে। কথাগুলো শুনে তে চমকে তাকালো। ক্ষমা করছে না মানে? আবার বলল আজ থেকে আলাদা আলাদা পথ। মানে? জাঙ্কুকের এমন রাগের সাথে তো তের পরিচয় নেই, তাহলে কি তাকে এইবার জাঙ্কুকের এই রাগ ভাঙাতে হবে? তো হেই বাকিরা, কেমন আছো তোমরা সবাই? গল্পটা যে সুন্দর হইতাছে এটা তোমরা কমেন্টস দেখে বোঝা যা। যাই হোক, চালিয়ে যাও, আমিও চালিয়ে যাই। অনেক সুন্দর একটা জায়গায় এসেছে, মানে সুন্দর জায়গাতে তাই সবসময় কি আর কইতাম। আর কত হইতাছে গিয়া গত 3টা পর্ব ধরে খালি রোমান্টিক আর রোমান্টিক কসে দিয়ে কই যাইতাম, মানে খালি চুম আর কইলাম না কে ডবল এস কিস এক কইলে সিটি। আচ্ছা যাই হোক, জায়গাটা এলে তোমরা থাকো। টাটা, আল্লাহ হাফেজ।